সো আমরা হচ্ছে আজকে সূচকীয় ফাংশন বা এটা শুরু করব এবং চ্যাপ্টারটা শুরু করার আগে একটা জিনিসই বলে নিই। তোমরা হচ্ছে এইটা তো অনুপাতের চ্যাপ্টারগুলো করছো এবং অনুপাতের চ্যাপ্টারগুলো যখনই করছো তখন কিন্তু তোমরা একটা প্যাটার্ন ফলো করছো। সেটা হচ্ছে তোমরা ধরো যে এরকম একটা অনুপাত আছে a/b = c/d = e/f। যখনই এরকম কোনো অনুপাত তোমাদের ছিল তোমরা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছো, সেটা হচ্ছে পুরাটাকে কে ধরে নিছো, মানে পুরাটা যেহেতু ভ্যালুগুলো সেম, ভ্যালুটা কি সেটা তুমি ধরে নিছো। এবং এই চ্যাপ্টারেও জাস্ট শুরুতে একটু বলে রাখলাম যে আমাদের প্রিপেয়ার থাকা লাগবে, স্পেশালি লগারিদমের ক্ষেত্রে আরও বেশি। ঠিক আছে, যে এরকম ধরে নেওয়ার ক্ষেত্রে যে কোনো কিছু যদি সমান হয়ে যায় তাহলে আমাদের ধরে নিতে যে হবে যে সমান ভ্যালুটা কত, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কেমন? আচ্ছা, সো আমরা শুরু করে দিই। ফার্স্টেই আমরা একটু লগারিদম, আমরা তো সূচক ফাংশন দেখছি। সূচক ফাংশন হচ্ছে a⁴x, ঠিক আছে? আচ্ছা, এটা ফাংশন কেন বলে আমাদের 1.2 যখন পড়বো আমরা সেটা নিয়ে যাব। তবে আমরা সূচক ফাংশনটা মোটামুটি কিন্তু দেখছি। সেটা কি? এরকম একটা বেস x একটা ভ্যালু, তাই না? আচ্ছা, যেমন একটা ছোট্ট এক্সাম্পল, যেমন y e⁴x, বা আরেকটা এক্সাম্পল y = 2⁴x। জাস্ট শর্ত কিন্তু একটাই ছিল, এই যে বেস এটা এটা 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না, আর পজিটিভ হইতে হবে। সো এটা 0ও হবে না, 1ও হবে না, আর এটা হচ্ছে >0 হবে। এটাই তো শর্ত ছিল, কারণ যদি তা না হইতো তাহলে হচ্ছে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু চলে যেত। সো সেই জন্য মাথায় রাখবা যে এই কিন্তু 0 হইতে হবে। আচ্ছা, সো ফাইনালি এইগুলাকে একসাথে নিয়ে আমরা একটু ছোট করতে পারি। যেহেতু এ অসমান 0, সেটা a > 0 মধ্যেই পড়ে যায়। আমরা সূচকীয় ফাংশনকে এভাবে বলতে পারি যে a⁴x = একটা ভ্যালু, মানে আমি x এর ভ্যালু দেব, ওইটা হচ্ছে স্বাধীন চলক, আর এই যে ওয়াইটা যেটা সেটা হচ্ছে অধীন চলক। এটা নিয়ে তোমরা মোটামুটি একটুকু জানো। এবং জাস্ট শর্ত একটাই, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে শর্ত কিন্তু একটাই ছিল, সেটা হচ্ছে a > 0, ঠিক আছে? তার মাঝখানে 1টা শুধু বাদ যাবে। কেমন? মানে এক বাদে সব পজিটিভ সংখ্যা হইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এটা করার কারণ কি? করার কারণ হচ্ছে যদি এ ধরো যে যদি মানে 1 হইতো, তাহলে 1 তুমি যা খুশি দাও সেটার রেজাল্ট কিন্তু 1ই আসতো। এই যে রেজাল্ট ফিক্সড হয়ে যাচ্ছে, সেই ফিক্সটা প্রতিহত করতেই এখানে কিন্তু বেসটাকে 1 রাখা যাবে না। কারণ কি? নাইলে এই যে স্বাধীন অধীন যে সম্পর্কটা আছে, যে এক্সের একটা ভ্যালু চেঞ্জ করলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেমন এইটার ক্ষেত্রে 2⁴ যেই জিনিস, 2⁴ কিন্তু একই জিনিস না। এই যে এক্সের ভ্যালু চেঞ্জ করলে, যে 2⁴x এক্সের ভ্যালু চেঞ্জ করলে যে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই সম্পর্কটা ঠিক রাখার জন্যই কিন্তু আমার এ এর ভ্যালুটা 1 হওয়া যাবে না, ঠিক আছে? আর 0 তো হওয়া যাবেই না। সো এটা আমাদের একদম একদম বেস কথা, ঠিক আছে? একদম বেস কথা। আর হচ্ছে আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলা উচিত, যেটা তোমাদের এই চ্যাপ্টারে অনেকবার করতে হবে, সেটা নিয়ে জাস্ট কনসেপ্টটা দেখাই দিই এবং খুব ভালো মতো দেখে রাখো। এটা কিন্তু কলেজেও লাগবে, ঠিক আছে? একটু কম লাগলেও কলেজেও লাগবে, এবং পরবর্তীতে অনেক জায়গায় দেখবে এরকম জিনিস নিয়ে তোমাদের পড়তে হচ্ছে। সেটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। আচ্ছা, এটা হচ্ছে ঘটনাটা, মানে এটা পিজিয়ন হোল প্রিন্সিপালের সাথে হালকা কানেক্টেড, বাট এটা নিজে একটা স্বতন্ত্র জিনিস। সো তোমাদের যেহেতু পিজিয়ন হোল প্রিন্সিপালটা নাই, আমি সেটা বাদ দিয়ে তোমাদের স্বতন্ত্রভাবেই দেখাচ্ছি। ধরো যে তোমাদের মধ্যে, বা ধরো যে আমার মধ্যেই, মানে আমি আছি, এই যে হুজাতুন, ঠিক আছে? হুজাতুনের ফেসবুক আছে, ঠিক আছে? তুমি হচ্ছে ঠিক করলা যে ভাইয়ার ফেসবুকে ফ্রেন্ড কয়টা আমি বের করবো। খুব ভালো মতো শোনো, এক্সাম্পলটা খুবই গল্পের মতো হলেও খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তুমি ঠিক করলা যে ভাইয়ার ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা কত আমি বের করবো। সো তুমি বললা যে ফার্স্টে দেখি ভাইয়ার ফ্রেন্ড আছে কি নাই। সো তোমার ফার্স্ট ডিসিশনটা কি একটু দেখো। ফার্স্টে তুমি কি দেখবা যে 1 নাম্বার ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ড আছে না কি নাই। তুমি ফ্রেন্ড ধরো যে যেখানে দেখা যায়, ধরো যে ওপেন, সেটা তুমি ক্লিক করলা,
তুমি গেলা, দেখলা যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে কি নাই। তোমার ফার্স্ট কথা কি? ফার্স্ট কথা হচ্ছে আগে দেখি ফ্রেন্ড আছে নাকি। সো তোমার ফার্স্ট স্টেপ 1 একটা আছে, সেটা হচ্ছে কোনো ফ্রেন্ড আছে নাকি। ঠিক আছে, তুলবা কিন্তু কোনো ফ্রেন্ড আছে কি না, এটা তোমার ফার্স্ট কাজ। ঠিক আছে, এখন হচ্ছে স্টেপ 2ও আছে একটা, স্টেপ 3ও আছে একটা। ঠিক আছে, সো স্টেপ 2 আর স্টেপ 3 কি সেটা এভাবেই লিখে রাখো, জায়গা রেখে দাও। ঠিক আছে, সো তুমি দেখলা যে তাহলে ধরো যে ভাইয়ার ফ্রেন্ড লিস্ট এইটা, তুমি দেখলা যে হ্যাঁ শুরুতে একটা ফ্রেন্ড আছে, তুমি এটা দেখলা, তার মানে কি ভাইয়ার কোনো ফ্রেন্ড আছে। সো ভাইয়ার যেহেতু ফ্রেন্ড শুরু হয়েছে, মানে তুমি নিশ্চয়ই স্ক্রিনের লাস্টে ধরো যে এই পর্যন্ত দেখতে পাচ্ছ, হয়তো 10 নাম্বার ফ্রেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছ। সো এইটাকে তোমার কি মনে হবে? লাস্ট ফ্রেন্ড মনে হবে না, যে ভাইয়ার ফ্রেন্ড এটাই। তারপর তুমি কি মনে করবা, আরও ফ্রেন্ড আছে নাকি আমি দেখি। সো তুমি আবারও স্ক্রলিং করবা, স্ক্রল করে দেবা। সো সোজা কথা, গাণিতিক আরোহ পদ্ধতির ঘটনাটা হচ্ছে তুমি জাস্ট দেখবা যে শুরু আছে কি না, এটা স্টেপ 1, কোনো ফ্রেন্ড আছে কি না। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে যেটা লাস্ট তুমি দেখবা, যেহেতু শুরু আছে তুমি ধরে নিবা যে শেষ আছে। এবং ধরো যে তুমি অনেক স্ক্রল করছো, স্ক্রল করতে করতে ধরো যে 10-এ শেষ হয় নাই, কিন্তু 1000-এ তো শেষ হয়েছে, 1000-এ তো শেষ হয়েছে। সো তুমি ধরে নিবা যে এখানে শেষ হয়েছে। সো যেহেতু শুরু হয়েছে, এই যে কোনো ফ্রেন্ড আছে কি না, যদি এটা রাইট হয়ে যায়, যেহেতু শুরু হয়েছে, তাহলে তুমি ধরে নিবা যে শেষও আছে। রাইট, এইটুক কিন্তু কথা খুবই সোজা। তুমি ফার্স্টে দেখছো শুরু আছে কি না, তারপর তুমি ধরে নিছো কি যেহেতু শুরু আছে তাহলে শেষও আছে, এটুকু তোমার গেল। কিন্তু এই যে তুমি কিন্তু ধরে নিছো এখানে শেষ, যে 1000 ফ্রেন্ড হয়ে গেছে, আর তো ফ্রেন্ড নাই, কিন্তু তোমার মনে হলো যে একটু দেখি আছে কি না। সো তুমি তারপরে আরেকটু স্ক্রল করে দেখলা যে তারপরেও একটা ফ্রেন্ড আছে। সো এখনও শেষ হয় নাই। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? মানে এখনও শেষ হয় নাই। সো তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে, আরেকটা ফ্রেন্ড আছে, সমস্যা নেই। কিন্তু তাহলে তো 1010-এ গিয়ে অন্তত শেষ হবে, এটা তুমি মনে করলা। তুমি দেখলা যে মানে এই যে ধরে নিবা যে শেষও আছে, সো এখানে শেষ হয় নাই, তাহলে তুমি ধরে নিছো এখানে শেষ আছে, কিন্তু তুমি দেখলা যে তারপরেও ফ্রেন্ড আছে। সো ঘটনাটা হচ্ছে তুমি ধরে নিছো শেষ আছে, কিন্তু তারপরেও মানে তুমি যেখানে শেষ ধরছো তারপরেও কোনো কিছু আছে। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আসলে শেষ নাই। এবং এইটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। এই যে তুমি আরোহণ করলা যে শুরুতে ফ্রেন্ড আছে কি না, তারপর ওকে ফাইন, তাহলে শেষ নিশ্চয়ই আছে। তারপরে শেষের পরেও আরও কিছু দেখে তুমি ডিসিশন নিলা, বাবারে বাবা এটা আসলে কোনো শেষ নাই। ঠিক আছে, এই যে তুমি আস্তে আস্তে মানে রেঞ্জ বাড়াইতে বাড়াইতে ডিসিশন নিলা যে কোনো শেষ নাই, এটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। ঠিক আছে, এটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। এবং তুমি 1 নাম্বার ফ্রেন্ড থেকেই দেখতে হবে এটা কিন্তু কথা না, তুমি 10 নাম্বার ফ্রেন্ড থেকেও চেক করতে পারো কোনো ফ্রেন্ড আছে কি না, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু নর্মালি 1 থেকেই শুরু করা হয়, এটা গ্রহণযোগ্য একটা মান। বাট তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোনো ফ্রেন্ড আছে কি না সেটা দেখা। ঠিক আছে, এবং এই যে আরোহণটা করলাম, শুরু, তারপর শেষ, তারপর শেষের পরেও আরও কিছু আছে। সো তুমি ডিসিশন নিলা যে আসলে শেষ নাই, এটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। এই পর্যন্ত কি কথা বোঝা গেছে ভাইয়া? বুঝতে কারো ঝামেলা হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, বুঝতে ঝামেলা হয়েছে ভাইয়া? আচ্ছা, তাহলে এইটা কীভাবে কাজে লাগবে সেটা আমরা জাস্ট 5টা মিনিট পরেই দেখতে পাবো। তার আগে সূচক সম্পর্কীয় কিছু বেসিক সূত্র যেগুলো আমরা অ্যাকচুয়ালি জানি, সেগুলো আমরা একটু জাস্ট লিখি। ঠিক আছে, জাস্ট একসাথে লিখি। তোমাদের বইয়ে আগে প্রমাণ দিছে, তারপর লিখছে, বাট আমরা হচ্ছে আগে একটু লিখবো, তারপরে প্রমাণ করবো। ঠিক আছে, এবং আরোহ পদ্ধতিতেই বেশিরভাগ প্রমাণ করবো। ঠিক আছে, আচ্ছা। সো তার আগে তোমাদের কি কখনো এরকম কোনো কোশ্চেন হয়েছে যে ভাইয়া a⁻0 এটা 1 কেন, বা 2⁻0 = 1 কেন, এরকম কি কোনো কোশ্চেন হয়েছে?
মাথায় আসছে? আচ্ছা, যদি এসে থাকে বা নাও এসে থাকে আমি একটু বলে দিই। মানে সূচকের চ্যাপ্টার তো একটু মানে বেসিকগুলো একটু বলে দেওয়া উচিত। যেমন ধরো যে তোমরা এরকম মনে করছো যে এটা 2 to the power 0 মানে 2 to the power ধরলাম 2 - 2 ইজ ইকুয়ালস টু 2 to the power 2 ডিভাইডেড বাই, এটা যেহেতু মাইনাস আসছে তাহলে ডিভাইডেড বাই 2 to the power 2, এই দুটা কাটাকাটি করে 1 আসছে। এটা তোমাদের নর্মাল বেসিক আইডিয়া। কিন্তু আসলে এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, মানে যেটা তোমরা আসলে খেয়াল করছো কিন্তু সেটা আলাদা করে নামে পড়ো নাই। সেটা হচ্ছে গুণের অভেদক। গুণের অভেদকটা কি? এই যে গুণ, এই দুটা কিন্তু গুণ ভাগ আকারে ছিল। গুণের অভেদক ওই ভাগের অভেদক একই জিনিস, ঠিক আছে? সো এই দুটা কিন্তু গুণ ভাগ আকারে ছিল। সো এদেরকে যখন কাটাকাটি করে দিছি, সব কিছু কিন্তু ভ্যানিশ হয়ে 0 হয়নি, 1 আছে। সো সোজা কথা, যেখানে গুণ বলে কিছু আছে সেখানে আসলে 1 গুণ আকারে আছে, সেখানে শুধু সংখ্যাটা নিজে নাই, 1 গুণ আকারে আছে। সো এই যে গুণ আকারে যে 1 আছে, সেই জন্যই 2 কাটাকাটি করার পরে ওই 1 ডিভাইডেড বাই 1 মানে 1 থেকে গেছে। এই যে 1 যে আছে সব গুণের সাথেই, এটাকে বলা হচ্ছে গুণের অভেদক। মানে এটা আছে কিন্তু এটা কোনো মানে ভেদাভেদ ক্রিয়েট করতেছে না বলে আমরা এটাকে ফিল করতেছি না, ঠিক আছে? সিমিলারলি যোগের অভেদক বলে একটা কথা আছে। যোগের অভেদকের কথাটা অনেকটা এরকম, ধরো যে 2 + 5 মানে 2 - 2 ধরো, এটা ইজ ইকুয়ালস টু কত? এটা 0। আসলে ঘটনা কি জানো? প্রত্যেকটা যে সংখ্যা তার সাথে আসলে একটা 0 যোগ আকারে আছে। কথা বোঝা গেছে? সো তুমি যখন এই যে 2 মাইনাসও করছো, সেটা একদম ভ্যানিশ হয়ে আকাশে উড়ে যায় নাই, এই যে একটা 0 থাকছে। সো সোজা কথা, এখানে কিন্তু 0 যোগ আকারে আছে, কিন্তু সেটা কোনো ভেদাভেদ ক্রিয়েট করে নাই, সেটা শুধু দরকারের সময় চলে আসছে। এই যে এইটাকে বলে, এই 0টাকে বলে যোগের অভেদক। তাহলে যোগের অভেদক হচ্ছে 0, যেটা যোগে ভেদাভেদ করে না, আর গুণের অভেদক হচ্ছে 1, যেটা গুণের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করে না। বোঝা গেছে? এই জন্যই যখন তুমি কাটাকাটি করে ফেলছো 1 কিন্তু থেকে গেছে। সো ঘটনাটা এরকমই, 2 to the power 0 কেন 1? ঘটনাটা এরকমই, ধরো যে 2 to the power 5 তোমার কাছে আছে, তার মানে কয়টা আছে? 2, 5টা 2 গুণ আকারে আছে। এটাকে যদি 2 to the power 4 বানাইতে হয়, তোমার কি একটা 2 দিয়ে ভাগ দিতে হবে, সো একটা 2 চলে যাবে। যদি 2 to the power 2 বানাইতে হয় তাহলে কি আরও 2টা 2 দিয়ে ভাগ দিতে হবে, সো আরও 2টা 2 চলে যাবে। 2 to the power 1 বানাইতে গেলে আরেকটা 2 দিয়ে ভাগ দিতে হবে, সো এটা 2 to the power 1 হয়ে যাবে 2। এখন তোমার যদি 2 to the power 0 বানাইতে হয়, প্যাটার্ন একই প্যাটার্ন, তুমি আরেকবার 2 দিয়ে ভাগ দিবা। কিন্তু যখন ভাগ দিবা তখন এই গুণের অভেদকটা তখন মানে তোমার সামনে ভিজিবল হয়ে যাবে। আগে থেকেই কিন্তু ছিল, কিন্তু ভিজিবল হয় নাই। সো তুমি যখন আরেকটা 2 দিয়ে ভাগ দিছো, 2 to the power 0 ইজ ইকুয়ালস টু 1 চলে আসছে। সো এটা হচ্ছে মানে এইটাকে বলে হচ্ছে অনেকটা, মানে তুমি যদি ভিজুয়ালাইজ করতে চাও, সো তখন কিন্তু এভাবেই ভিজুয়ালাইজ করতে হবে, কেমন? আচ্ছা, সো আমরা মানে একদম বেসিক কিছু জিনিস কিন্তু জেনে ফেললাম, কেমন? আচ্ছা, সো শুধুমাত্র 0 to the power 0 ক্ষেত্রে এটা কিন্তু এফেক্টিভ হবে না, কারণ এইভাবে আসার সময় কি 0 দিয়ে তাইলে ভাগ করতে হবে, সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? সো 0 to the power 0টাই শুধু গ্যাঞ্জাম করবে, বাকি সব কিছু তুমি পাওয়ার 0 দিয়ে দেখো, 1.5-এর পাওয়ার 0 দিয়ে দেখো, কোনো সমস্যা নেই, ও রেজাল্ট কিন্তু 1 দিবে। বোঝা গেছে? শুধুমাত্র 0 to the power 0 তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো, আমি দেখাই যে মানে খুব কুইকলি। যদি তুমি 0 to the power 0 করো, 0 to the power 0, আচ্ছা এটা অন্য মোডে আছে, ম্যাট্রিক্স মোডে আছে। তো যদি 0 to the power 0 করি আমি, দেখো সেটা কিন্তু ম্যাথ ইরর, কারণ 0 দিয়ে তো ভাগ ভাগ দিয়ে আসছে এগুলো, ঠিক আছে? সেই জন্য কিন্তু মানে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে ম্যাথ ইররের 2টা ফরম্যাট আছে, সেগুলো তোমরা জানবা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ছাড়া এমনিতেও জানবা, হয়তো সিলেবাস শেষ হওয়ার পর আমি নিজেও আলোচনা করে দেবো, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখলাম আমরা। তাহলে সূচকের একদম বেসিক আমাদের মোটামুটি বোঝা হইল, এবং এটা আমাদের চ্যাপ্টার করতে অনেক হেল্প করবে পুরোটাই, কেমন? আচ্ছা, সো
এবং চ্যাপ্টারের শুরুটা আরোহ পদ্ধতি, আমরা দেখবো আরোহ পদ্ধতিটার জিনিসটা কী। আমরা তো মোটামুটি বুঝছি, মানে কনসেপ্টটা বুঝছি যে শুরু থাকলে শেষ আছে ধরে নেব, কিন্তু শেষের পরেও মানে আমি যেটাকে শেষ ধরছি সেটার পরেও যদি অন্য কিছু থাকে তাহলে আসলে জীবনেও শেষ নাই। ঠিক আছে? আচ্ছা, সো সূত্রগুলো আমরা একটু লিখি। সূত্রগুলো হচ্ছে, ফার্স্ট সূত্রগুলো খুবই সোজা। 1 নাম্বার সূত্র যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর সাথে যদি এ টু দি পাওয়ার এন গুণ হয় তাহলে রেজাল্টটা কী হবে? এ টু দি পাওয়ার এম প্লাস এন। সিমিলারলি এ টু দি পাওয়ার এম এর সাথে যদি এ টু দি পাওয়ার এন ভাগ হয় তাহলে পাওয়ারটা কী হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, তাই না? আচ্ছা, তারপর যদি, এটা 2 নাম্বার। 3 নাম্বারটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি এন হয়, বলছি কি পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে মানে এই দুইটা গুণ হবে, তাই না? তাহলে রেজাল্টটা কী আসবে? রেজাল্ট আসবে এ টু দি পাওয়ার এম এন, তাই না ভাই? এইটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, তারপরে তোমাদের 4 নাম্বারে আছে, সেটা হচ্ছে ধরো যে 4, ধরো যে এ বি একসাথে, এইটার পাওয়ার এন, তার মানে কি? তার মানে হচ্ছে এও আছে এন বার, সাথে বিও আছে এন বার, মানে এর সাথে বি গুণাকারে আছে। সো এও আছে কি এন সংখ্যক বার গুণাকারে, আর বিও আছে এন সংখ্যক বার গুণাকারে, তাই না ভাইয়া? আচ্ছা, যেমন মানে এটা দিয়ে একটু ছোট্ট করে বলে নিই রাফে। ধরো যে 3টা এ যদি যোগ আকারে থাকে, সেটা মানে কি এ আছে 3টা যোগ আকারে। সো 3টা যদি যোগ আকারে থাকে তাহলে 3টা সামনে দিতে হয়। আর যদি 3টা এ গুণ আকারে থাকে তাহলে কি বলতে হয়? এ আছে 3টাই, কিন্তু গুণ আকারে যে সেটা প্রকাশ করার জন্য এটা পাওয়ারে দিয়ে দিতে হয়, তাই না? সো একদম বেসিক কথাবার্তা একটু বললাম। সিমিলারলি ভাগের ক্ষেত্রেও যদি এ ডিভাইডেড বাই বি, অবশ্যই বি অসমান 0, বি তো 0 হতে পারবে না। ঠিক আছে, এইটার পাওয়ার যদি এন হয় তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন। এটা তো হইল আমাদের, এটুকু কিন্তু হইল। ঠিক আছে, আচ্ছা, এবং এগুলা প্রমাণ নিয়ে একটু ঝামেলা আছে, এবং এই চ্যাপ্টার অনেক সময় মানে মানুষ অপছন্দ করে, কারণ এই যে সিম্পল যেগুলো দেখে মনে হচ্ছে আমরা আসলে জানি, ঠিক আছে, সেগুলা নিয়ে একটু মানে গ্যাঞ্জাম করে। ঠিক আছে, আর এই চ্যাপ্টার শেষ করতে আমি দেখি আমি 2 দিনে শেষ করার চেষ্টা করব, 3 দিনে গেলেও যাইতে পারে। ঠিক আছে, বাট আমরা একটু তাড়াতাড়ি সেই জন্য মানে এই প্রমাণগুলো দেখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট সূত্রটা, ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট সূত্র যেগুলো প্রমাণ আছে তোমাদের, আমরা এটা থেকেই শুরু করি। তোমাদের বই আরও ইজি একটা থেকে প্রমাণ করছে, ওটা তোমরা দেখলে আসলে পারবা। ঠিক আছে, দেখলে পারবা, আমরা এটা থেকেই শুরু করি, কেমন? আচ্ছা, সো আমাদের ফার্স্ট প্রমাণ কি? যদি এ টু দি পাওয়ার এম এর সাথে এ টু দি পাওয়ার এন গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন ক্রিয়েট হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। আচ্ছা, আমরা কিন্তু সূচকের ক্ষেত্রে বেসিকগুলা জানি। বেসিকগুলা কি? যে যদি ধরলাম এ টু দি পাওয়ার 2 আছে, সাথে আরেকটা এ যদি গুণ হয় তাহলে এ এর সংখ্যা 2 এর সাথে আরও একটা বেড়ে গেছে, এতটুকু আমরা জানি। ঠিক আছে, মানে এটা তো আগের সূত্র থেকে বলা না, এটা একদম বেসিক থেকে বলা, বেস থেকে বলা, যে এ গুণ আকারে একটা বেড়ে গেছে। বাট আমরা এখন প্রমাণ করব আরোহ পদ্ধতিতে প্রমাণ করবো, এবং আমার সাথে অবশ্যই তুলবা। আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে a to the power m into a to the power n is equals to a to the power m plus n. আচ্ছা, স্টেপ 3টা মাথায় রাখবা। স্টেপ কয়টা? 3টা, এবং তার মধ্যে এটাও মাথায় রেখো যে 2টা স্টেপ একদম পানির মতো সোজা, 3 নাম্বার স্টেপটা একটু ঝামেলা। আচ্ছা, সো আমরা সলিউশনে যদি যাই তাহলে ফার্স্ট স্টেপটা কি? আমার মতো করেই লেখো, স্টেপ 1। ওরা এটা দিয়ে দিছে, এটা সত্য নাকি মিথ্যা আমি জানি না, ওরা বলছে যে এটা প্রমাণ করো। এখন আমি এটা সত্য হইতেও পারে, নাও হইতে পারে। সো আমরা ফার্স্টে দেখব কি এটার মানে স্টার্টিং ঠিক আছে কিনা, এবং স্টার্টিং ঠিক আছে বলতে তোমার 2টা কিন্তু ভ্যারিয়েবল আছে, একটা এম একটা এন। সো আমরা একটাকে টাচ করবো, সবসময় একটাকে টাচ করবো। সো আমরা ধরলাম এমকে টাচ করবো। সো আমরা ফার্স্টে কি দেখবো বলো তো? ফার্স্টে দেখব যে
এন ইজ ইকুয়ালস টু ওয়ানের জন্য এন ইজ ইকুয়ালস টু ওয়ান মানে স্টার্টিং ঠিক আছে কিন্তু আমরা দেখতেছি, তুমি 10 দিলেও কিন্তু হতো, বাট আমরা সবচেয়ে সোজা দিয়ে লিখি। এন ইজ ইকুয়ালস টু ওয়ানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কত? এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কত? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার 1। ঠিক আছে, মানে আমরা ওয়ানের জন্য চেক দিচ্ছি, চেক দেওয়া কিন্তু হয় নাই। চেকটা কি দিচ্ছি? যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই কিনা। সো আমার কিন্তু ফাইনালি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সব সময় একই। সো আমরা এখানে কি করতেছি? আমরা জাস্ট স্টার্ট করতেছি যে একই কিনা, কোনো একটা ভ্যালুর জন্য একই কিনা। যেমন হুজ্জাতুন ভাইয়ার কোনো ফ্রেন্ড আছে কিনা তোমরা ফার্স্টে চেক দিছো, ঠিক আছে। সো আমরা এন ইজ ইকুয়ালস টু ওয়ানের জন্য একই কিনা দেখতেছি, ইজ ইকুয়ালস টু কত? তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস 1, কারণ কি আরেকটা নতুন এ আসছে, সুতরাং এর সংখ্যা 1 বেড়ে গেছে, পূর্ণাকারে এর সংখ্যা 1 বেড়ে গেছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চেক দেব। রাইট হ্যান্ড সাইডে চেক দেব কি? এন ইজ ইকুয়ালস টু 1 হইলে এন ইজ ইকুয়ালস টু 1 এর জন্য রাইট হ্যান্ড সাইড এ প্লাস 1। আমরা কিন্তু যখন লেফট হ্যান্ড সাইডে বসাইছি আমরা রাইট হ্যান্ড সাইড দেখিনি, সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে যখন বসাইছি এন এর ভ্যালুটা জাস্ট বসাই দিচ্ছি। এখন আমরা বলতেছি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, অনেক সময় বলে তোমাদের বইয়ের লেখাটা ফলো করো, পরবর্তীতে আগে বুঝে নাও। অনেক সময় বলে এন ইজ ইকুয়ালস টু 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ মানে স্টার্টিং আছে, কথা বুঝে গেছে। স্টার্টিং বললাম তো, তুমি 1 থেকে ধরলেও যা 2 থেকে ধরলেও একই হইতো, এটা নিয়ে প্যারা নেই, বাট সবচেয়ে সহজ 1 থেকে ধরাই ভালো। সো স্টেপ 2টা কি? যেহেতু শুরু আছে তাহলে তুমি কি ধরে নিবা? যে শেষও আছে। যেহেতু শুরু আছে তাহলে শেষও আছে, তাহলে এন 1 এর জন্য ঠিক আছে, বাট এন ধরলাম শেষ হবে কততে গিয়ে? 100, 200, 300, আচ্ছা যা খুশি হোক, কোনো একটা ভ্যালুতে তো গিয়ে শেষ হবে। সেই ভ্যালুটাকে আমি কে ধরবো? ঠিক আছে, মানে ধরি, তুমি এখন বলবা যে ধরি এন ইজ ইকুয়ালস টু কে এর জন্য প্রদত্ত সমীকরণটি সত্য, এটা ধরে নিচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু সত্য ধরে নিচ্ছ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে দেখবা না, তুমি সত্য ধরেই নিচ্ছ যে শুরু আছে। তাহলে এই যে এন ইজ ইকুয়ালস টু কে, ধরো 10 বা 15 কে এর ভ্যালু, সো ওখানে গিয়ে শেষ হচ্ছে। সো ধরে নেই যে সমীকরণটি সত্য, ঠিক আছে, বা সম্পর্কটি সত্য। সুতরাং তাহলে এইবার হচ্ছে আমরা সত্য যেহেতু ধরেই নিছি, তাহলে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই জায়গায়, সরি এর বদলতে এখনও কে, জাস্ট কেটা বসায় দেবো। তাইলে এইটা তো সত্য, তাই না? যেহেতু এন ইজ ইকুয়ালস টু কে এর জন্য যদি সমীকরণটা সত্য হয়, তাহলে এই যে এন এর জায়গায় কে বসায় দিলা, তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এখানে শেষ, রাইট, একদম শেষ। সো নেক্সট কাজ তোমার, নেক্সট কাজটা হচ্ছে, কথা বোঝো, নেক্সট কাজটাই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কাজ কিছুই না, দেখে মনে হয়েছে যে এটা তো এমনি এমনি করলাম, এবং লাস্ট কাজটাই ইম্পর্টেন্ট, স্টেপ 3টাই জাস্ট ইম্পর্টেন্ট। এন ইজ ইকুয়ালস টু কে পর্যন্ত তো রাইট, তারপর তো রাইট না তুমি ধরে নিছো, তাই না? তুমি এখন স্টেপ 3তে বলবা যদি এন এর ভ্যালু কে পর্যন্ত তো রাইট, বাট তারপরেরটাতে গিয়েও ধরি না, সরি এখানে যদি এন ইজ ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য প্রদত্ত সমীকরণটি সত্য হয় বা প্রদত্ত সম্পর্কটি সত্য হয়, তাহলে তুমি হার স্বীকার করবা যে আসলে এটা সবসময় সত্য। ঠিক আছে, সো যদি এন ইজ ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য প্রদত্ত সমীকরণটি সত্য হয়, তবে সম্পর্কটি সবসময়ই সত্য, সম্পর্কটি সবসময়ই সত্য। এই পর্যন্ত কি বোঝা গেছে ভাইয়া? একটু রেসপন্স করো। এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, সো এন ইজ ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য সত্য কিনা আমি কিন্তু জানি না, সো আমি ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারবো না। যেহেতু আমি জানি না, আমার এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে বের করতে হবে। সো তাইলে আমরা এন ইজ ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য
চলো আমরা রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড বের করে ফেলি। নর্মালি সহজ পার্টটাই আগে বের করা হয়। সুতরাং n ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ানের জন্য দেখো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কত আলাদা করে বের করবো, কারণ যদি সত্য হয়, সত্য তো না, আমরা জাস্ট একবারই ধরে নিছি সত্য, ঠিক আছে? বাকি দুইবারই কিন্তু আমার চেক দেওয়া লাগছে, একবার ইজি দিয়ে চেক দেওয়া লাগছে, একবার একটু হার্ড দিয়ে চেক দেওয়া লাগছে, তাইলে তবে সম্পর্কটি সবসময় সত্য হবে। এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু কত? লেফট হ্যান্ড সাইডটা ছিল কি বলো তো, এ টু দি পাওয়ার এম, রাইট, সাথে এ টু দি পাওয়ার, তাহলে এনের জায়গায় কি হবে, এই কে প্লাস ওয়ানটা বসায় দেবো, এবং এইটা এই পর্যন্ত তো বোঝা গেল। সো আমাদের টার্গেট কি এখান থেকে? টার্গেটটা হচ্ছে যে ইকুয়েশন 2 আমরা যেটা ধরে নিছি সেটাকে ব্যবহার করা, কথা বুঝো, সেটাকে কি ব্যবহার করা। সো সেটা যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমি মানে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে যেহেতু শুরু করলাম, সো এই পাশের লেফট হ্যান্ড সাইডের ফরম্যাটটা আমার নিয়ে আসা দরকার। নিয়ে আসাটা খুবই সোজা একটা কথা। কীভাবে? এই যে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আছে না, এইটাকে কিন্তু তুমি খুব সহজেই এ টু দি পাওয়ার কে ইন্টু এ বলতে পারো, খুব সহজেই বলতে পারো। সো তাইলেই কিন্তু এই যে দেখো এইটার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো সেটাকে আমি একটু ব্র্যাকেট বন্দি করে দিই, কেমন? সেটাকে একটু ব্র্যাকেট বন্দি করে দিই, তারপর এইটা তো চলে আসছে। সো এটা ব্যবহার করব, অর্থাৎ এইটার বদলে ওই পাশেরটা নিয়ে যাব। সো সোজা কথা, আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে শিফট করতেছি, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়ালস টু কী বলা যায়, এইটুকুর বদলে ওই যে ওই ভ্যালুটা এ ইজ ইকুয়ালস মানে এ টু দি পাওয়ার এম প্লাস কে, এ টু দি পাওয়ার এম প্লাস কে, এটা আমি বলে দিলাম। সো এই যে শিফটটা যে করলাম, এটাই আসলে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে যাওয়ার জন্য মেইন কাজটা, কথা বুঝে গেছে? সো ইন্টু কী আছে, ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান আছে। সো এ আছে এম প্লাস কে সংখ্যকবার, সাথে আরেকবার আছে, সুতরাং তুমি বলতে পারো ইজ ইকুয়ালস টু, এইবার কিন্তু বেসিক সূত্র থেকে বলতে পারো, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস কে প্লাস ওয়ান। সো লেফট হ্যান্ড সাইড এটা আসলো। সো সোজা কথা, আমি রাইট হ্যান্ড সাইডের মতো করে বানাইলাম। আর এবার রাইট হ্যান্ড সাইডটাও একই কিনা আমার চেক দিতে হবে, কারণ আমি বলছি কি, যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় তাইলে হচ্ছে সম্পর্কটা সবসময়ই সত্য, কথা কি বোঝা গেছে? সো রাইট হ্যান্ড সাইডের জায়গায় আমি কী করব, এ টু দি পাওয়ার এম প্লাস এনের জায়গায় কে প্লাস ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে? সো সেটা যদি দেওয়া হয় তাহলে সেটাকে আমি খুব সহজেই এম প্লাস কে প্লাস ওয়ান লিখতে পারি। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। সো তুমি কিন্তু বলে রাখছিলা, যদি এন ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ানের জন্য প্রদত্ত সমীকরণটা সত্য হয় তাহলে সবসময় সত্য। এখন তোমার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড যেহেতু মিলে গেল, তাহলে তুমি কি বলবা, যে সুতরাং এন ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ানের জন্য, তার মানে এই যে শেষ কিন্তু ধরে রাখছিলা কেতে, বাট তারপরেও সত্য, তার মানে তো সবসময় সত্য। তার মানে এন ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। সম্পর্কটি সবসময় সত্য। এই যে আমি আস্তে আস্তে আরোহণ করলাম, এই ঘটনাটাই, এই যে 3টা স্টেপে গেলাম, এই ঘটনাটাই কিন্তু গাণিতিক আরোহ পদ্ধতি। সো ভাইয়া বুঝতে কি ঝামেলা হয়েছে? অনেক কিন্তু কমপ্লিকেটেড একটা জিনিস বুঝাইলাম সত্য বলতে, এটা ইন্টারের পোলাপানো অনেক সময় বোঝে না, ঠিক আছে? আমি নিজেও ইন্টারে এসে শিখছি। সো তারপরেও বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কি বুঝতে পারছো? আরেকটা আমি দেখাবো, বাট মানে বেসিকটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, বেসিকটা বুঝতে পারছো। সো আমি একটা কমপ্লিকেটেড, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমি একটা কমপ্লিকেটেড কিছু একটা দেখাই, ঠিক আছে? আচ্ছা, সো সেটা হচ্ছে আসলে এখানে মানে এই যে আমি যেভাবে দেখাইলাম এভাবে কিন্তু সব সময় বলা যায় আসলে, ঠিক আছে? সো মানে এইটা মানে সবসময় বলা যায়। আমি একটু কমপ্লিকেটেড একটা দেখাই, ঠিক আছে? ধরো যে আমাদের যেটা আসার মতো, একটু পরীক্ষায় আসার মতো, সেরকমই একটা দেখাই, কেমন? সেটা হচ্ছে আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে
আরোহ পদ্ধতিতে প্রমাণ করো যে, কি প্রমাণ করো? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। এটা পরীক্ষায় আসার মতো একটা জিনিস, ঠিক আছে? মানে এই যে মানে কোনো একটা সংখ্যার সেটারও যদি পাওয়ার থাকে তাহলে আগের পাওয়ারের সাথে সেটা গুণ হয়ে যাবে, তাই না? সো আমি ফার্স্টে কী চেক দেবো বলো তো? ফার্স্টে আমি চেক দেবো, সলিউশন করতেছি স্টেপ 1 ফার্স্টে, যে এই সম্পর্কটা স্টার্টিং ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি বলবো n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য স্টার্টিং দেখতেছি লেফট হ্যান্ড সাইড সমান কত? লেফট হ্যান্ড সাইড সমান a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। ঠিক আছে, আচ্ছা। আর হলো রাইট হ্যান্ড সাইডটা কত? রাইট হ্যান্ড সাইডটা ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু 1, এই যে m n এর ভ্যালু 1 বসাই দিচ্ছি, ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m। সো এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, সুতরাং স্টার্টিং ঠিক আছে, তাই না ভাইয়া? সুতরাং স্টার্টিং কিন্তু ঠিক আছে। সো সেটা আমরা লিখে ফেলি যে সুতরাং n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু স্টার্টিং ঠিক আছে, আমরা কি ধরবো এরপরে? যে এন্ডিংও ঠিক আছে, এটাই তো আমরা ধরবো, তাই না? মানে একটা এন্ডিং আছে, সেটা কিন্তু কে এর ভ্যালু কিন্তু 1ও হইতে পারে। সুতরাং আমাদের স্টেপ 2 হচ্ছে ধরি n ইজ ইকুয়ালস টু কে এর জন্য, এই কে এর ভ্যালু কিন্তু ন্যূনতম 1, যেহেতু স্টার্টিং ঠিক আছে, কে এর কোনো একটা ভ্যালু তো আছে, ঠিক আছে? আচ্ছা, n ইজ ইকুয়ালস টু কে এর জন্য মানে ধরি সম্পর্কটি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কে এর ভ্যালু 1 ধরে আমরা করব পরে, মানে ভ্যালু ধরবো না তো, মানে আমরা নিজেরা দেখব, নিজেরা লজিক দেওয়ার চেষ্টা করব যে এটা আরোহ করাটা ঠিক আছে কিনা। বাট মানে আমরা নর্মালি করি, বাট কে ইজ ইকুয়ালস টু 1 ধরে পরে আমরা, আর হচ্ছে টাইম শেষ হলে আরেকবার একটু জয়েন করবা, হয়তো 10 মিনিটস লাগবে। টপিকটা ফেলে রাখা কোনো মতেই উচিত হবে না, ঠিক আছে? আচ্ছা, সো a টু দি পাওয়ার m, এইটার পাওয়ার কে, মানে এনের জায়গায় জাস্ট কে বসাইছি, ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু n ছিল না, সেটা কে। তার মানে এটা আমরা ঠিক আছে ধরে নিছি, সেটা একটা আমার ইকুয়েশন করে নিছি, ঠিক আছে? আচ্ছা, সো স্টেপ 3টা কি? স্টেপ 3তে বলবো আমরা যেহেতু ধরে নিছি যে n ইজ ইকুয়ালস টু কে পর্যন্ত ঠিক আছে, যদি n ইজ ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য সম্পর্কটি ঠিক থাকে, তাহলে সম্পর্কটি সবসময়ই সঠিক। কেমন? তাহলে সম্পর্কটি কিন্তু সবসময়ই সঠিক। কথা বোঝা গেছে ভাই? তাইলে হচ্ছে এখন আমার যেহেতু চেক দেবো, সুতরাং আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদাভাবে করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান কত বলো তো ভাইয়া? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার যে n আছে সেটার জায়গায় জাস্ট এই যে কে প্লাস 1টা বসায় দেবো। কিন্তু আমার টার্গেট কি বলো? আমার টার্গেট হচ্ছে এই যে আমরা একটা মাত্র ইকুয়েশন আমি পাইছি, সেটাকে আমার ব্যবহার করতে হবে। সো a টু দি পাওয়ার m, এটার পাওয়ার কে, মানে প্লাস 1টাকে কোনো মতে বিদায় করতে হবে। বিদায় করার কিন্তু খুবই সোজা উপায়, a টু দি পাওয়ার m কে সংখ্যক বার আছে, সাথে আরেকবার আছে, সুতরাং a টু দি পাওয়ার m সেটা আছে কে সংখ্যক বার, সাথে এই জিনিসটা আরও একবার আছে, রাইট? এই যে আমি লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডের উপযোগী বানায় ফেললাম, এটাই আমার মেইন কাজ, আর কোনো কাজ নেই। সো পরবর্তীতে এটা আমরা ব্যবহার করব, ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m কে, a টু দি পাওয়ার m কে ইন্টু a টু দি পাওয়ার m। বোঝা গেছে? সো আমরা যেহেতু আগেরটা প্রমাণ করে আসছি, তাহলে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার m কে প্লাস m, এটা পরের প্রমাণ তো ডাইরেক্ট আসলে লিখতে পারবা। সো যোগ করে দিছো, তাহলে ইজ ইকুয়ালস টু কত? a টু দি পাওয়ার m কমন নিলেই k প্লাস 1। কথা বোঝা গেছে ভাই? আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডটা এটা আসলো, মানে আমি একটু উপযোগী বানাইলাম।
এম আর কে আলাদা করলাম, মানে k+1কে রিটার্ন করলাম। আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা দেখতে হবে। রাইট হ্যান্ড সাইড ইজ ইকস টু কি ভাইয়া, a⁻m ইন্টু n এর জায়গায় আমি k+1 বসাই দিলাম। বা তুমি এখানে কিন্তু এই পর্যন্ত এনেও রেখে দিতে পারতা, তাইলে এটাকে ভাঙতা, তাহলে a⁻m k+m এ পর্যন্ত ভাঙতা। ঠিক আছে, সো তোমার তো ইচ্ছা মতো, বাট এই যে সেকেন্ডটাকে যে ইউজ করলা সেটা কিন্তু করতেই হবে। সো এই পর্যন্ত আসতেই হবে, তারপর তুমি যদি আরও করতে চাও করলাম, মানে এখানে এক লাইন করলে এই নিচেরটা এক লাইন করে কমবে। ঠিক আছে, ওভারঅল লাইন কিন্তু সেম। সো সুতরাং n ইজ ইকুয়ালস টু k+1 এর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাই না? আমরা বলছিলাম যদি n ইজ ইকুয়ালস টু k+1 এর জন্য, বলেন ভাইয়া। সরাসরি কীভাবে লিখবা ভাইয়া, কী লিখবা বলো তো সরাসরি? এটা আমরা লিখবো, আমরা তো পরবর্তীতে সেটাই করব, সেজন্যই তো আমরা প্রমাণ করতেছি যে এই যে দেখো প্রমাণটাই কিন্তু সেটা, ওইটা যে আমরা সরাসরি ইউজ করব, তুমি যেটা বললা সেটাই কিন্তু আমরা প্রমাণ করতেছি। এই যে a⁻m_n মানে পাওয়ার আছে, সেই দুটাকে ডাইরেক্ট গুণ করে দিতে যে পারবো, সেটাই কিন্তু আমরা প্রমাণ করতেছি, তাই না? আমরা পরবর্তীতে করব, সেই জন্যই শুরুতে প্রমাণ করে নিচ্ছি। বোঝা গেছে? বোঝা গেছে ভাই? আচ্ছা, সো এই তো। সো তুমি কিন্তু বলে রাখছিলা যদি n ইজ ইকুয়ালস টু k+1 এর জন্য সম্পর্কটা ঠিক হয় তাহলে সবসময় সঠিক, তাহলে ঘটনাটা কিন্তু সবসময় সঠিক, লাস্ট লাইনটা হবে সুতরাং সম্পর্কটি সবসময় সঠিক। ঠিক আছে, তো আমি যদি লিখি সুতরাং a⁻m⁴n ইজ ইকুয়ালস টু a⁻mn সম্পর্কটি সবসময় সঠিক। ভাই আর লিখতে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, সবসময় সঠিক। আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ ভাইয়া? আচ্ছা ভাই, একটা কথা একটু বলে রাখি, তোমাদের 195 নাম্বার পেজের মানে সূত্র 3-এর প্রমাণটা একটু প্যাচাইছে। এটা তোমরা নর্মাল এভাবে কিন্তু করতে পারবা। ঠিক আছে, মানে ওরকম প্যাচ দিয়েই বলতে হবে এরকম কিছু না। তোমরা এই যে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে চেষ্টা করো, আর যদি না পারো পার্সোনালি যোগাযোগ করবো, ভাইয়া হেল্প করবো, দরকার হলে ম্যাথটা করে তোমাদেরকে ছবি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। বাট হচ্ছে ওই যে 195 নাম্বার পেজে সূত্র 3 যেটা, সেটা একটু প্যাচাইছে, তোমরা দেখতে পারো, এখনই দেখে রাখতে পারো। সেটা এত প্যাচাইতে হবে এরকম কোনো কথা নেই, অনেক সহজভাবেই প্রমাণ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। সো ওইটাই তোমাদের এটা একটু, আচ্ছা মিতুল জয়েন করতেছি, জয়েন করার পরেই বলি। আচ্ছা, তাহলে ভাইয়া তোমাদের 195 নাম্বার পেজের যে সূত্র 3-এর যে প্রমাণটা আছে সেটা তোমরা এই যে এইভাবে করার একটু চেষ্টা করবা। ঠিক আছে, এবং এইভাবে করলে সোজা হবে। বইয়ে প্যাচাই করলে মানে এই জন্যই মানুষ আসলে একটু স্কিপ করতে চায় বা বোঝে না, বা একটু এরকম হয়। ঠিক আছে, সো তোমরা প্যাচাবা না, নর্মালভাবে করবা, দেখবা যে হয়ে গেছে। আর হলো তোমাদের এটা কাজ থাকলো 195 নাম্বার পেজে সূত্র 3 যেটা, সেটার প্রমাণটা এইভাবে করবা, এবং ভাইয়াকে প্লিজ দেখায়ও, মানে আমি রিকোয়েস্ট করতেছি, তাহলে অ্যাকচুয়ালি তোমাদের উপকার হয়তো একটু হলেও হতে পারে। কেমন? আচ্ছা, সো তোমাদের 198 পেজে দেখো একটা কাজ আছে। হ্যাঁ, প্রমাণে আমি যেভাবে লিখছি একটু এভাবে লিখো, এটা হলো একদম মিনিমাম। তোমাদের বইয়ে দেখবা যে আরও কথা লিখছে, এতটুকু লিখলে একদম এনাফ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আমরা একটা জিনিস বলছিলাম যে ল্যাডারটা বা আরোহণটা ঠিক আছে কি না। দেখো এই যে কে এর ভ্যালুটা আমি কি বলছিলাম, অন্তত 1 তো ঠিক আছে, তাহলে 1 যদি ঠিক থাকে তাহলে দেখো 1-এর পরেরটা মানে 2ও ঠিক আছে। সো 2 ঠিক আছে,
সো সিমিলারলি এই কে এর ভ্যালুটা তুমি 2 ধরো, এই কে এর ভ্যালুটা 2 ধরো, 2 যদি ঠিক থাকে তাহলে এখানে 3ও ঠিক আছে, 3 যদি ঠিক থাকে 4ও ঠিক আছে, 4 যদি ঠিক থাকে 5ও ঠিক আছে। এই যে আরোহণটা, এই জন্যই কিন্তু আরোহ পদ্ধতির নাম দিচ্ছে। কথা বোঝা গেছে? আর যতটুকু লিখছি বেশি কিন্তু কথা লিখিনি, এতটুকু একটু লিখতে হবে ভাইয়া, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করতেছি অন্তত একটা হোমওয়ার্ক ভাইয়াকে একটু দেখানোর চেষ্টা করুন, হুটহাট পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এবং তোমাদের 198 পেজের যদি কাজটা দেখো, দেখো প্রত্যেকটাই আরোহ পদ্ধতির। 198 পেজের কাজটা প্রত্যেকটাই আরোহ পদ্ধতি। আর তারপরে হচ্ছে ম্যাথ আছে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথের মূলের যে ব্যাখ্যা সেটা আসলে তোমরা অলরেডি মোটামুটি জানো, ঠিক আছে? বাট আমি একটু ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি যাতে আমাদের পরের দিন একটু হেল্প হয়, কেমন? আচ্ছা, সো ধরো যে খুবই সোজা করে বলতেছি, ধরলাম যে 2⁵ ইজ ইকুয়ালস টু 32, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাওয়ার, 2 এর মানে 5th পাওয়ার হচ্ছে 32, বা উল্টাভাবে বলা যায় কি, তুমি যদি দুই জায়গায় 1/5 নাও, 32⁵1/5, দুইটার পাওয়ারই যদি 1/5 নাও, তাইলে অনলি 5 দিয়ে বুঝাইছে হচ্ছে 2 এর 5তম মানে সূচক, ঠিক আছে? 2 এর 5th পাওয়ার। বাট আর এখানে কি বুঝাবে জানো? এখানে উল্টা বুঝাবে, এটা যেমন পাওয়ার বুঝাইছে, এটা যেহেতু 1/5, এই দুইটাকে ভ্যানিশ করে দিবে। সো এখানে থাকবে হচ্ছে অনলি 2, আর এখানে থাকবে হচ্ছে 5th রুট অফ 32। কথা বোঝা গেছে ভাইয়া? সো আমি ক্যালকুলেটারে দিলে কিন্তু দেখো সেটাই আসবে। এই যে দেখো, আমি যদি ক্যালকুলেটারে এটা দিই, তো কিউব দিচ্ছে, এটা দিই, এই যে 5th রুট অফ 32, এইটা মানে বোঝায় হচ্ছে ভাইয়া 5th রুট অফ 32, তাই না? সো এটা যদি আসে, রেজাল্টটা দেখো কত আসছে, 2 আসছে। কথা বোঝা গেছে ভাই? সো এটা একটু মাথায় রাখতে হবে, মূলের ব্যাখ্যাটা হচ্ছে এইটাই। তুমি পাওয়ারের উল্টা কাজটা করছো, মানে 2কে পাওয়ার 5 বানায় 32-এ কনভার্ট করছো। 2 এর পাওয়ার কি 5 বানায় 32-এ কনভার্ট করছো, তাহলে উল্টা 32কে যদি 5th রুট নাও তাহলে সেটা 2-এ কনভার্ট হবে। সো এই যে 2 থেকে তুমি 32-এ কনভার্ট করছো কীভাবে? পাওয়ার 5 বানায়। সো তুমি যদি উল্টা করতে চাইতা, 32 থেকে 2 আসতে চাইতা, তাহলে তোমার কি করতে হতো? এটার উল্টা কাজটা করতে হতো। সো পাওয়ার নিতে হতো 1/5, বা সোজা কথায় আরও সুন্দর করে বলতে গেলে 5th রুট নিতে হতো। আচ্ছা, কথা বোঝা গেছে ভাইয়া? সো এটা একটু মাথায় রাখতে হবে যে রুট জিনিসটা কি। এটা নিয়ে আলাদা করে বেশি প্যাচ নাই, জাস্ট হচ্ছে ছোটোখাটো কিছু জিনিস বলছে, সেটা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরো যে এখানে মাইনাস নিয়ে আসছে আসলে, ঠিক আছে? সো আমি মাইনাস দিয়ে একটা এক্সাম্পল দিই। ধরো যে মাইনাস 2⁵2, এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা হচ্ছে ভাইয়া এটা নিঃসন্দেহে 4, এটা নিঃসন্দেহে 4, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আমি যদি উল্টা বলতাম যে ভাইয়া তাইলে 4কে -2 বানাইতে তুমি কী করবা? তুমি বলবা যে ভাইয়া এখানে স্কোয়ার করছিলাম, তাহলে এখানে কি রুট ওভার করবো? তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো স্কোয়ার করছিলাম, তাহলে কি এখানে রুট ওভার করবো? এখানে একটু ঝামেলা হয়ে যায় ভাইয়া। রুট ওভার 4-এর ভ্যালু কিন্তু কখনোই -2 না। রুট ওভার 4-এর ভ্যালু অলওয়েজ 2। তুমি যখনই x² = 4 সেটাকে রুট ওভার করতে যাচ্ছ, x = তুমি যদি রুট ওভার 4 লেখো, তাইলেই সেটার ভ্যালু নিঃসন্দেহে 2। কিন্তু এক্সের ভ্যালু তো +2 হইলেও x² 4, -2 হইলেও x² 4। সো সেই জন্য তোমার প্লাস মাইনাসটা আগে লিখতে হয়। বাট এই প্লাস মাইনাস বাদে এই রুট ওভার 4-এর ভ্যালু কিন্তু সবসময় 2, তুমি ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো। সো এই প্লাস মাইনাসের জন্যই +-2 আসে। বাট এই 2টা কিন্তু এই রুট 4-এর বদলে আসছে, আর এই প্লাস মাইনাস আগে থেকেই চলে আসছে। এটা হচ্ছে মানে নিয়ম থেকে আসছে। কথা বোঝা গেছে? সো এই যে তুমি মাইনাসের ক্ষেত্রে এই ঝামেলাটায় পড়ে গেলা, সো সেই জন্যই আবার মাইনাসটা একটু মানে অ্যাভয়েডই করা হয়। শুধু একটা ক্ষেত্রে মাইনাস আর প্লাস স্বতন্ত্র হয়ে যায়,
স্বতন্ত্র হওয়া যায় বলতে কি, এই যে দেখো এটা কিন্তু স্বতন্ত্র হয় নাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা চলে চলে আসো, আমরা একটু ক্লাস নিচ্ছি। অফিস। আচ্ছা, একটা কল আসছিল, বাবা একটু কল দিচ্ছিল, আমি 10 সেকেন্ড একটু রিসিভ করলাম, বললাম যে ক্লাস নিচ্ছি। আচ্ছা যাই হোক, সো শুনতে পাচ্ছ তোমরা? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা তো মেবি রেকর্ডে কথোপকথনও পেয়ে যাবা। বাবাকে বলছি যে ক্লাস নিচ্ছি, একটু তাড়াতাড়ি বলো। যাই হোক, সো ইন্টারেস্টিং, তোমরা সার্চ দিতে পারো, ঠিক আছে? যাই হোক, এই যে প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু যে গড়বড়টা হয়ে যাচ্ছে, যে তুমি উল্টাটা আসতে পারতেছো না, সেই জন্যই প্লাস নেওয়াটা সমীচীন। কিন্তু জাস্ট ছোট্ট একটা কেস আছে, সেখানে কিন্তু মাইনাস নিলেও হইতো, সব ক্ষেত্রে কিন্তু হইতো না, সেই জন্যই আমরা সূচক ফাংশনের ক্ষেত্রে মাইনাসটাকে অ্যাভয়েড করি, এটা মাথায় রাখো। কিন্তু ছোট্ট একটা কেস আছে যেখানে মাইনাস নিলেও হইতো। কেসটা কি? কেসটা হচ্ছে এই যে এইটা দেখো, -3কে যদি তুমি কিউব করতা, অ্যান্সারটা কত আসবে? -3 ইন্টু -3 9, তারপর আবার -3, এটা হলো -27। কথা বোঝা গেছে ভাই? সো উল্টা কাজ, -27কে তুমি যদি এই 3 এর উল্টা কাজটা করতা, মানে কিউব রুট করতা, তাহলে সেটা কী চলে আসতো জানো? সেটা এই মাইনাসটা আসলে ভ্যানিশ হইতো না, সোজা কথা। আগের বার কি মাইনাস ভ্যানিশ হইতো, ঝামেলাটা হয়েছে, সেই জন্যই তো আমি উল্টা আসতে পারিনি, তাই না? সো এবার ভ্যানিশ হইতো না, সো এটা আবার -3তে কনভার্ট হইতো। আমরা ক্যালকুলেটারটা একটু দেখি এটা ঘটনাটা কেন ঘটছে। এই ঘটনাটা ঘটছে যে কিউব রুট অফ -27 ইজ ইকুয়ালস টু, দেখো -3 আসছে। ঘটনাটা আসার কারণ হচ্ছে যে -3 3বার থাকায়, এই যে 3বার মাইনাস থাকায়, মাইনাস সাইনটা 3বার থাকায় মাইনাস সাইনটা ভ্যানিশ হয় নাই। সো তুমি যখন -27কে কিউব রুট করছো, ওর কিন্তু 3টা জিনিস গুণাকারে আছে। সো ও জাস্ট তার মধ্যে থেকে একটা নিবে, মানে 3টা সেম জিনিস গুণাকারে আছে, তার মধ্যে একটা নিবে। কিন্তু তুমি যখনই কিউব রুট অফ 4 করতে চাইছো, ঝামেলাটা হয়েছে। এটাকে তুমি বলতে পারো যে ভাইয়া কিউব রুট অফ 2 ইন্টু 2, তাহলে এটার রেজাল্ট হচ্ছে যেহেতু রুট ওভার, তার মানে সেম জিনিসের মধ্যে একটাকে নেব, দুইটার মধ্যে একটাকে নেব। আবার তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো -2 ইন্টু -2ও হয়, তাইলে এটা কি -2 বলবো? আসলে এইটা কনভেনশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু হইতো, বাট বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মাইনাসের ক্ষেত্রে সেটা বাদ দেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ মাইনাস কি কিউবের ক্ষেত্রে স্বতন্ত্র, বা সোজা কথা পাওয়ারে বেজোর, অথবা এই যে বেইস, এটাকে বলে বেইস, ঠিক আছে, বা হচ্ছে মূল, কততম মূল। সো সেখানে যদি বেজোর হয় তাহলে কিন্তু ঝামেলা নাই। সো সেই জন্য অনেক সময় এরকম তোমরা দেখতে পারো যে কিউব রুট অফ এ ইজ ইকোয়ালস টু কত, ইজ ইকোয়ালস টু কিন্তু বা কিউব রুট অফ এ কিউব, সেটা কিন্তু জাস্ট একটা এই হবে, তাই না? এই যে 3 আর রুট ওভার কিউব রুট, সেটা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যদি কিউব রুট অফ -a কিউব দেখো, তাইলে কি এই মাইনাসটাকে কিন্তু এটা টাচ করতে পারবে না অনেকটা, ঘটনাটা এরকম। সো মাইনাসটা আগে চলে আসবে, বোঝা গেছে? মাইনাসটা আগে চলে আসলো, সো সেটাকে আমরা মাইনাস কিউব রুট অফ এ কিউবকে আমরা এ বলতে পারি, সো মাইনাস এ বলতে পারি। সো এটা তোমাদের বইয়ে লেখা আছে, ছোট্ট করে 2 লাইনে লেখা আছে। সো মানে যদি পাওয়ার বা রুট সেটা যদি বেজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে সেটা একটু লেখা আছে, এটা একটু দেখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা উদাহরণগুলো নিয়ে ভাইয়া যেভাবে করায় সেভাবেই করাবো, মানে পারলে প্রত্যেকটাই করব, ঠিক আছে? উদাহরণ থেকে শুরু করে চ্যাপ্টার, মানে প্রত্যেকটা তো আসলে করা যাবে না, একটু বড় চ্যাপ্টার, বাট প্রত্যেক টাইপ তো করবই, প্রয়োজনে একাধিক করব প্রত্যেক টাইপের, ঠিক আছে? সো তাহলে নেক্সট উইকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। দেখি নেক্সট একটা ক্লাস তো মিস হয়ে গেছে, নেক্সট উইকে দেখি তোমাদের যদি ফিজিক্স সিলেবাস ভালো অবস্থায় থাকে তাহলে ভাইয়ের সাথে কথা বলে হয়তো 2টা ক্লাসে আমি নেব, ঠিক আছে? ভাইয়ের সাথে কথা বলবো, দেখি কী অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।